ইলন মাস্ক আর তার লিগাল টিম জাকারবার্গ এবং মেটাকে একটা পাঠাইছে যে এক্স টুইটার এমপ্লয়িদেরকে নিয়ে টুইটারের প্রোপ্রাইটারি অর ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়তোবা নেওয়া হয়েছে ইন দ্য মেকিং অফ থ্রেডস, হুইচ ইজ ক্রেজি বিকজ দেয়ার ইজ আ টুইট হুইচ ইলন মাস্ক সেজ হ্যাঁ ওদেরকে এই জিনিয়াসদেরকে ফায়ার করছি, আই এম শিওর দেয়ার ট্যালেন্টস উইল বি বেটার ইউজড এলসওয়্যার। দিস ইজ 6 months ago, and turns out their talent was used better. স্পোর্টস টিমের ক্যাপ্টেন মানে একটা বেশ কুল এবং অনারেবল জিনিস, রাইট? কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে স্পোর্টস টিমের ক্যাপ্টেন। আমার খারাপ লাগছে। প্রবাবলি যদি বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ওখানে থাকতো, যেই হোক না কেন, হয়তো বা পাত্তা দিত, বলতো একটু ডাক দিয়ে দেখা করো। কিন্তু ফুটবল টিমের ক্যাপ্টেন আমরা ফিফা র্যাঙ্কিং এ ভালো না এরকম দেখে কি বেলি দিবে না? স্মার্ট স্টুডেন্ট প্যাকেজ কিংবা ইন্টার প্যাকেজ, একটা স্টুডেন্ট হওয়ার জন্য স্মার্টলি পড়াশোনা করার জন্য যা কিছু লাগে, লাইক একটা পুরো কারিকুলাম বানানো যায়। It's not about cheating. Like, for example, you start your research with illicit.org, then you write your thing down, you reference it with Cite My Source, then you fact check with Grammarly. So, এগুলো সব like one by one তুমি যদি ফলো করে যাও, তোমার একাডেমিক জার্নি not just easier হবে, it would be much more rigorous. Hi everyone, welcome to the prototype podcast. আজকে হচ্ছে আমাদের 20তম এপিসোড এবং সো ফার আমরা কনসিস্টেন্টলি প্রতি উইকই পডকাস্ট ছেড়েছি। আমরা 3 হোস্ট, ফাহাদ, সাদমান সাদিক এবং আমি। আমরা অ্যানাউন্স করতে যাচ্ছিলাম যে আপাতত আমরা একটা ব্রেক নিচ্ছি ফ্রম দ্য পডকাস্ট। এই 20টা এপিসোড ওয়াজ ওয়ান্ডারফুল। আমরা একটা খুব সুন্দর কমিউনিটি পেয়েছি ওয়্যার পিপল হ্যাভ এরকম টপিক নিয়ে ডিসকাশন, যেটা আগে হয়তো বা হতো না, বাট এখন হচ্ছে। সো উই আর গ্ল্যাড যে এরকম কিছু একটা ক্রিয়েট করতে পেরেছি। বাট আমাদের পার্সোনাল লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফে টেম্পোরারি কমিটমেন্টস অনেক বেড়ে গিয়েছে, এন্ড ফর নাও উই হ্যাভ ডিসাইডেড যে আমরা একটা টেম্পোরারি পজ নেব। আমরা এখনো ডিসাইড করিনি আমরা কখন ফেরত আসবো বা আদৌ ফেরত আসবো নাকি, বাট জাস্ট ওয়ান্টেড টু ডিক্লেয়ার দ্য পজ, যাতে কেউ এক্সপেক্ট না করে নেক্সট উইকে আমাদের এপিসোড ড্রপ যে করবে। এবং দিস ইজ ইট। আমরা 18তম এপিসোডেই, যারা এপিসোডটা দেখেছে, উই টকড অ্যাবাউট দিস এবং উই ডিসাইডেড যে 20টা এপিসোড করে সুন্দর একটা রাউন্ড নাম্বারে এসে we will call it a pause. With that being said, let's get started with our usual segments, right? Yes. All right, so আমার মনে হয় এই সপ্তাহে 3টা ইভেন্ট নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। ফার্স্ট থিং হচ্ছে থ্রেড। So Meta launch course, which is another version of Twitter, if we can call it. So that's the first thing. Second জিনিস যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে তামিম ইকবাল রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে আবার ফেরত আসছে। I don't think that's অত রেলেভেন্ট এই পডকাস্টের জন্য, বাট দ্যাটস সামথিং দ্যাট যেটা পাবলিক স্পেয়ারে অনেক আলাপ আলোচনা হচ্ছে। ফাইনালি আমরা লাস্ট এপিসোডে নেক্সট ভেঞ্চার নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম, and we still haven't figured out যে আমরা পাবলিকলি এখনো জানি না যে নেক্সট ভেঞ্চার এখন কি করে। সো একজন কমেন্ট সেকশনে বলছিল যে নেক্সট ভেঞ্চার ডাজ SaaS, লাইক সফটওয়্যার সার্ভিস, যেখানে কমেন্ট করা হয়েছে যে নট নেসেসারিলি তারা SaaS করে না, তারা একটু ডিফারেন্ট টাইপের ট্রেডিং করে। এবং তারা বেসিক্যালি নেক্সট ভেঞ্চার আলোচনা আসে বিকজ রিসেন্টলি এমি মার্টিনেজ আসছিল, মোস্ট লাইকলি আর্জেন্টিনার কিপার, রাইট? ইফ আই গট মাই ফ্যাক্টস রাইট। ইয়েস, ওয়ার্ল্ড কাপ জিতছে, ঠিক আছে? সো বিগ গাই, বিগ, ইটস এ হিউজ ইস্যু। সো উনি আসছে এন্ড রিসেন্টলি নেক্সট ভেঞ্চার যা কিছু করছে, অনেক আলাপ আলোচনা হচ্ছে। বেসিক্যালি মানুষ খুব কষ্ট পাইছে যে জামান ভাইয়া দেখা করতে পারেনি। নেক্সট ভেঞ্চার বলছে যে দেখেন আমরা আগে থেকে ইনভাইট করতে পারছি, বাট বাংলাদেশি ফুটবল টিম বাইরে ছিল, মানুষও দেখা করতে পারে নাই, এটা দুইটাই। সো হ্যাঁ, সো দেয়ার আর সো মেনি থিংস গোয়িং অন, বাট আমরা ইনশাআল্লাহ সবগুলো আস্তে আস্তে আমরা অ্যাড্রেস করব, দেখি যে কি হয়। সো সবার ফার্স্ট থ্রেড নিয়ে, আর ইউ গাইজ ইউজিং ইট অর সামথিং এলস? লাইক কি মনে হচ্ছে জিনিসটা টিকবে নাকি না, অর ইজ জাস্ট এ ফ্যাড? এই ফাহাদ কে আমি ডিফার করব। ফাহাদ ইজ ভেরি অ্যাক্টিভ অন থ্রেডস, এট লিস্ট প্রথম দিনে দেখছিলাম। ফাহাদ, আচ্ছা, সো গো হেড স্যার। সো আমার ওই দিন একটু বেশি সময় ছিল, ওর তাই না মনে হচ্ছিল যে কি জিনিসটা চেক আউট করি। সো আমি এক গাদা মিমস পোস্ট করছি, আমি জাস্ট মজা করতেছিলাম। এন্ড আই থিঙ্ক থ্রেডস এ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে যে ফলোয়ার্স হুবহু 1-to-1 জাস্ট থ্রেডস এ ফলোয়ার হচ্ছে। সো ইটস লাইক আমার যে কয়জন ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল, আই থিঙ্ক সবাই ওপেনিং যখন হয় থ্রেড অ্যাকাউন্ট অটো ফলো দিয়ে রাখে, যে ইনস্টাগ্রামে আমার যত ফলোয়ার আছে যখন ওরা জয়েন করবে আমি জাস্ট ফলো যেন করে ফেলি। সো ওই সেটিংটা দেওয়ার কারণে আই থিঙ্ক সবাই ওই কারণে ফলো করে। আই থিঙ্ক থ্রেড হ্যাজ 70 million সাবস্ক্রাইবার্স অর sign-ups till now, and it's been probably 2-3, maybe maximum 4 days, 3 days, 4 days এরকম, which is crazy. And আমি একটা স্ট্যাটিস্টিক পড়েছিলাম যে চ্যাট জিপিটির পরে this is the fastest growing product in history. So clearly there is a good response to Facebook's launch,
এখানে the key question that I have in my mind is retention, right? এটা কি নতুন জিনিস দেখে মানুষজন ইউজ করবে কয়েকদিন এবং তারপরে ফেলে দিবে, নাকি এটা লং টার্ম একটা নতুন প্রোডাক্ট ইন আওয়ার আপনি মাত্র ইউজ করছেন, সো নাকি এটা will this become a part of our day to day lives? এটা আমার একটা প্রশ্ন. The thing which I have to মানে say is I am pretty bullish যে হয়তোবা threads will become a part of our day to day, because it would be a huge exception otherwise, since it's the largest ever growing app after ChatGPT. এটা যদি এখন ফেল করে, let's say retention falls এবং Facebook ultimately এটাকে বন্ধ করে দেয়, এটা একটা huge crash হবে. মানে this will have to be the largest social network to ever fail, or the so much promise blah blah blah. Most people like threads, যারা টুইটার আগে ছিল, they like threads because apparently it is much more positive compared to Twitter, because Twitter has turned into so much of a political place, এবং it's just crazy যে Twitter এই কাজটাই threads যেরকম, well maybe it's because it's a new platform, সবাই এখনো মানে হাসি খুশি আছে, মনে হচ্ছে যে নতুন একটা জায়গায় এসে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, এই কারণে হইতে পারে. But at a time when Twitter is imposing rate limits, রাইট, বলতেছে যে 600টা টুইট দেখতে পারবা, 800টা টুইট দেখতে পারবা, এরপরে দেখতে হইলে টাকা দিয়ে ভেরিফাইড হইতে হবে, এরকম জিনিসপাতি বলছে. এবং মানে দেয়ারস আ লট অফ কন্ট্রোভার্সি অ্যারাউন্ড সেন্সরশিপ, কোন জিনিসগুলো দেখা যাবে, কোন জিনিসগুলো দেখা যাবে না, ব্লা ব্লা ব্লা. এরকম সময় ফেসবুক একটা, আমার মতে ইন মাই ওপিনিয়ন, একটা আনফিনিশড প্রোডাক্ট রিলিজ করেছে জাস্ট টু ক্যাচ দ্য হাইপ, জাস্ট টু মানে ক্যাচ দ্য সেন্টিমেন্ট অর দ্য মোমেন্টাম, যেটা ইউজার বেসের মধ্যে তৈরি হয়েছে, যে টুইটার ইজ জাস্ট মানে ইটস টু মাচ, অনেক কিছু দেখেছি এবং মানে উই নিড আ নিউ প্ল্যাটফর্ম, এন্ড মেবি জাকারবার্গ এন্ড ফেসবুক are the right platform. এটা হইতেও পারে, who knows, right? Some people are like, we can't trust Facebook, they have too much power, they already own 4 of the 5 apps that I use on a day to day basis. এটা কিভাবে সম্ভব যে ওরাই আরেকটা ওন করবে, right? And Elon Musk এই জিনিসটা নিয়ে হয়তোবা প্লে করবে যে we cannot have Zuck have all the apps every single time, right? So হয়তোবা সেটা বলবে. লাস্ট একটা জিনিস নিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে I think it's ironic যে ইলন মাস্ক আর তার লিগাল টিম জাকারবার্গ এবং মেটাকে একটা পাঠাইছে যে এক্স টুইটার এমপ্লয়িদেরকে নিয়ে টুইটারের প্রোপ্রাইটারি অর ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়তোবা নেওয়া হয়েছে ইন দ্য মেকিং অফ থ্রেডস, which is crazy because there's a tweet which says Elon Musk says হ্যাঁ ওদেরকে মানে এই জিনিয়াসদেরকে ফায়ার করছি, I'm sure their talents will be better used elsewhere. This is 6 months ago, and turns out their talent was used better elsewhere, and it came back to bite him. So all of this was very entertaining. What a week on the internet. And আমার একটু এই কথাটা মানে অনেকে বলতেছে যে অনেক পজিটিভ, মানে আপাতত থ্রেডস অনেক পজিটিভ যেটা টুইটারে না. আমার এই কথাটা একটু ফানি লাগছে, কারণ মানে এক্সপেক্টিং এনিথিং ক্রিয়েটেড ফ্রম ফেসবুক টু বি পজিটিভ, হ্যাঁ অ্যাটলিস্ট মানে কেমন জানি এটা কন্টেন্ট ক্রিয়েটররা প্রায় কথা বলে যে ইউটিউবে কেমন জানি পজিটিভ কমেন্টস গুলো উপরে ভেসে ওঠে, ফেসবুকে কেমন জানি নেগেটিভ কমেন্টস গুলো উপরে ভেসে ওঠে. সো ইটস ফানি যে থ্রেডস এর এক্সপেকটেশন হচ্ছে এটা পজিটিভ হবে. আমার থটস অ্যালং দ্য লাইনস হচ্ছে আমার অনেক দিন ধরেই মানে লেখালেখি অ্যাক্টিভলি করার ইচ্ছা. সো ওইটার একটা ইনিশিয়াল ছিল হচ্ছে নিউজলেটার দিয়ে শুরু করা, কিন্তু ওই যে ডে টু ডে ইভেন্টে যেসব জিনিস যে হয়তো বা নট টু বিগ, ওই শর্টস যে কারণে মানুষ বানায় আর কি, যে ভিডিওতে আসার মতো এনাফ না বাট মানে তাও শেয়ার করলে ভালো হতো. সো থ্রেডস আই থিঙ্ক ওইভাবে একটা প্ল্যাটফর্ম যেটা হয়তোবা ইউজ করতে পারবো ছোটখাটো লেখা শেয়ার করার জন্য, সেই দিক থেকে আমার থ্রেডস ভালো লাগছে. আই এগ্রি উইথ ফাহাদ ইন আ সেন্স যে মানুষ রিটেইন হবে নাকি ক্লাব হাউসের মতো শুরুতে অনেক দৌড়ে দৌড়ে আসলো নাকি থাকবে নাকি, এটা এখন একটা বিগ কোয়েশ্চেন মার্ক. উই ডোন্ট নো যে মানুষ অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে থাকবে নাকি. কিন্তু ফেসবুক হ্যাজ ডান প্রিটি রাইট হচ্ছে যে অনেক হয়তো ইলন মাস্ক উইল কল ইট ওই যে মনোপলি করার চেষ্টা করতেছে, অ্যান্টি ট্রাস্ট এন্ড হোয়াট নট, কিন্তু এই জন্যই ফেসবুক আর ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ অনেক সময় কাজ করে বিকজ অফ দ্য ইন্টিগ্রেশনস, রাইট? যে আমি যদি একটু অলস হই, উইচ আই অ্যাম অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, তখন আমি ছবি পোস্ট করার জন্য ইনস্টাগ্রামে থাকবো, লেখার জন্য আমার অ্যাপ থেকেও বের হওয়া লাগবে না, রাইট? আমি ক্লিক করে থ্রেডস দিয়ে ওখানে পোস্ট করে দিব, ওইটা আমি আবার শেয়ার দিয়ে অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে শেয়ার হয়ে যাবে. সো অ্যাজ কন্টেন্ট ক্রিয়েটর সবকিছু ইন্টিগ্রেটেড, একটা পোস্ট করে আমি 2-3 প্ল্যাটফর্মে ইজিলি একটা বাটনে ক্লিকে শেয়ার করে ফেলতে যাচ্ছি. অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এটা বিশাল অ্যাডভান্টেজ থাকে, এবং আমাদের অনেকের মাঝে একটা সুপ্ত কন্টেন্ট ক্রিয়েটর প্রতিভা আছে, অনেকে আমরা লাইফের অনেক কিছু শেয়ার করি,
the audience size differs but the sentiment remains the same. So কারোই বের হওয়া লাগছে না, এক পোস্ট দিয়ে 2-3 জায়গায় শেয়ার করে ফেলতেছে। এটার জন্য আমার কাছে মনে হয় যে একটা ভালো ইউজ কেস আছে। বাট হ্যাঁ, স্টিল কিউরিয়াস টু সি হাউ দ্য প্ল্যাটফর্ম ইভলভস। এখনো কোনো অ্যাড নাই, এখনো মানে আর কি ধসে পড়ে যায় নাই। সো এটা নিয়ে আমি অনেক কিউরিয়াস টু সি হাউ দিস আনফোল্ডস, কারণ ওই তো বিগেস্ট ফ্লপ হবে অ্যাজ ফাহাদ স্যার। আরেকটা ইন্টারেস্টিং থিং যেটা আমার লাগছে, যখন টুইটারে ইলন মাস্ক এসে 1000টা এমপ্লয় ফায়ার করা শুরু করলো, মানে টেক ওয়ার্ল্ডের অনেক এমপ্লয়িরা মানে অনেক হুদায় গালি খায়। এবং গালি খায় এই কারণে বলতেছে যে হয়তোবা বেশি স্যালারি কামায় দেখে, হয়তোবা তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে দেখে, বা দের ইজ দিস সেন্টিমেন্ট যে হ্যাঁ টেকের বেশিরভাগ মানুষ কোনো কাজ করে না, রাইট? এবং এই সেন্টিমেন্টটা সবাই হোল্ড করে যে আর ইঞ্জিনিয়ার কাজ করে না, 20 ঘন্টা কাজ করে। মেবি অনেক অংশে ট্রু, কিন্তু এই জন্য অনেকেই বলতেছিল যে আচ্ছা ইলন মাস্ক যে টুইটারে টেক ওভার করে অর্ধেক ফায়ার করে দিল, দে উইল বি ফাইন, রাইট? মানে কি ইলন মাস্ক জাস্ট শোড যে আসলে টেকের অর্ধেক এমপ্লয় ফায়ার করে দেওয়া যায়। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট হয়তোবা কয়েকটা ফায়ার করা যেত, 10-20%, 50% মাইট বি টু মাচ। দ্য প্ল্যাটফর্ম ইজ সাফারিং, মানে অনেক টেকনিক্যাল ডেট, এক্সপেরিয়েন্স নাকি অনেক ইউজারের জন্য খারাপ হয়ে গেছে। তারপর হচ্ছে যেহেতু টুইটার পাবলিকলি অ্যাকাউন্টেবল হোল্ড করা যায় না বিকজ ইটস প্রাইভেট, আই উড হ্যাভ বিন কিউরিয়াস টু সি পাবলিক থাকতে স্টক প্রাইস কি থাকতো, right? Probably would have crashed by 50-70%, or maybe the opposite, hard to say. কিন্তু we are clearly seeing একটা massive technical platform suffering অনেক because ওই তো টেকনিক্যাল ট্যালেন্টকে ফায়ার করে দিচ্ছে। So this just kind of shows যে হয়তো বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকা সত্ত্বেও টেকনিক্যাল অনেক ট্যালেন্টেড এমপ্লয়ি আসলে কাজ করে এবং তারা না থাকলে কয়েক সপ্তাহ বা মাস পরে বোঝা যায় ওই প্ল্যাটফর্মে কি অবস্থা হয়। But that was my initial thought. So I'll just push back on that a bit. It's like Twitter had all of these employees for so many years, but it didn't have any real improvements during that time. So how do you think about that? The biggest challenge একটা টেকনিক্যাল টিম ফেসেস অনেক সময় হচ্ছে টেকনিক্যাল ডেটটা মেইনটেইন করা বা ওইটা মানে কি ক্লিয়ার আপ করা, রাইট? সো বাই টেকনিক্যাল ডেট আই এম রেফারিং টু টার্ম যেগুলো হচ্ছে মেইনটেনেন্স এর জন্য টেকনিক্যাল টিমদের করা লাগে, কিন্তু ওইগুলা খুব একটা ভিজিবল না, রাইট? সো একটা প্ল্যাটফর্ম যত বড় হচ্ছে, যত ইউজার্স আসতেছে, ওই প্ল্যাটফর্মের তত ডেটা স্টোরেজ বাড়তেছে, ওই প্ল্যাটফর্মের এফিশিয়েন্ট হওয়া, লোড টাইম ফাস্ট করা ততটা কঠিন হয়ে যাচ্ছে। যত ইউজার্স আসতেছে এরকম প্রত্যেকটা টেকনিক্যাল চ্যালেঞ্জ এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। এবং দ্য ফ্যাক্ট যে টুইটার এত বছর ধরে ছিল এবং তাদের ইউজার বেড়েই যাচ্ছিল, তাদের user experience in a way better হয়ে যাচ্ছিল, at least technically. I don't think people were complaining about অতটা load times, but people were not complaining about মানে their algorithms falling apart যতটা এখন আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে। ইট শোজ যে টিম হয়তো বা তোর যে অ্যাঙ্গেলটা যে হয়তো কোনো ইনোভেশন আনে নাই, রাইট? এন্ড ইউড এক্সপেক্ট একটা বিগ কোম্পানি উইথ ট্যালেন্টেড এমপ্লয়িজ টু ইনোভেট আ লট, কিন্তু এটা আই এগ্রি উইথ ইউ যে হয়তো বা কোনো ইনোভেশন আনে নাই। বাট আই ডেফিনেটলি থিঙ্ক মানে কি ডে টু ডে অপারেশনস একটা ফাস্ট গ্রোয়িং কোম্পানিতে এই কোয়ালিটি ধরে রাখা স্টাফ when it comes to মানে স্কেল করতেছে নাকি, ডেটা এফিশিয়েন্ট নাকি, এবং ইট ওয়াজ ডুইং দ্যাট প্রিটি ওয়েল। কিন্তু এখন আই থিঙ্ক অ্যাক্রস দ্য বোর্ড ইট সিমস যে সেন্টিমেন্ট হচ্ছে ইটস কোলাপসিং। আরেকটা যে থিওরিটা হচ্ছে মানে মানুষ অনেক সময় পুশ করে ফর ইনোভেশন, বাট টুইটার যে ফরম্যাটটা ওরা কিন্তু রিলস আনে নাই, রাইট? মানে what innovation did we see in other social media platforms? Yeah, reels আছে, probably that's it. Twitter কিন্তু মানে they stuck to their trial and tested format, যেটা হচ্ছে ছোট টেক্সট, এবং it was working for them. So content format থেকে হয় আর হয়তো বা ওরকম ইনোভেশন আনার দরকার নেই if it's working, right? মানে হোয়াটসঅ্যাপে যে স্টোরি ট্রাই করছিল বা এখনো যে আছে ওটা কি আদৌ দরকার, রাইট? সো ওইটা হয়তো বা ইনোভেশন, বা টুইটার ওইটা করা লাগে নাই। দিস ইজ আমার কাছে এই জিনিসটা ইন্টারেস্টিং লাগছে যে হ্যাভিং টেক ট্যালেন্ট ইজ নট নেসেসারিলি মেবি হ্যাভিং নিজের কোম্পানিতেও একটা রিস্ক থাকে যে তুমি এই কোম্পানি নিজের কোম্পানিতে না নিলে এটা অন্য কোম্পানিতে চলে যাবে। এন্ড দ্যাটস ওয়াই অনেক টেক বাবলসে আমরা অনেক ক্রেজি কম্পিটিশন দেখছি ইন স্যালারি প্যাকেজেস, বিকজ মানে ইয়াং এমপ্লয়িজদেরকে হায়ার করা হয় অনেক সময় এই আইডিয়া নিয়ে টপ কোম্পানি যে একটা পয়েন্টে গিয়ে তাদের পোটেনশিয়াল অনেক হাই হবে, সো আমরা হায়ার না করতে পারলে প্রবাবলি কম্পিটিটরের কাছে চলে যাবে, এই সেন্টিমেন্টটা থাকে। সো টুইটার যে ট্যালেন্ট ছেড়ে দিচ্ছে, we are seeing the consequence of that খুব তাড়াতাড়ি আরেকটা কম্পিটিটর প্ল্যাটফর্ম হুবহু সিমিলার
ইয়ে নিয়ে চলে আসছে, দ্যাট মাইট নক টুইটার আউট অফ দ্য কম্পিটিশন। মেবি এখনো না, স্টিল টু আর্লি টু টেল, কিন্তু এটা হচ্ছে আরেকটা প্রবলেম অফ লেটিং ট্যালেন্ট গো। ফেয়ার। সো আমি থ্রেড ইনস্টল করলাম, হ্যাঁ মানে বেসিক্যালি ইনস্টাগ্রামে যা কিছু ওইগুলা জিনিস এখানে মানে এমন না যে পিপল আর ডুইং সামথিং ডিফারেন্ট, ইটস জাস্ট লাইক অন্য প্ল্যাটফর্মে তারা যে কাজগুলো করতো এখন ওরা একটু করতেছে। যতটুকু আমি বুঝতেছি যে একটু পশ কিংবা নিশ কমিউনিটি লাইক সিয়াম কিংবা ফাহাদ, হ্যাঁ তোমরা হয়তো একটু ওই একটু রাইটিংটা একটু খুব সুন্দর মতো করবো, গুছায় করবা। অ্যাপার্ট ফ্রম দ্যাট মোস্ট অফ দ্য পিপল ইনস্টাগ্রামে যা করতো ওইটাই তো আমি করতে দেখতেছি। এবং সেকেন্ড জিনিস, আমার মনে হয় বাঙালিরা পড়তে খুব একটা পছন্দ করে না, দে উড রাদার লাইক টু সি পিকচার্স এন্ড স্টাফ। সো পিকচারটা আছে, দ্যাটস দ্য ওয়ার্কিং ফিচার আসলে। সো আই হ্যাভ দিস ওয়ান কোয়েশ্চেন, যে আমি এমন কি এক্সট্রা বেনিফিট পাচ্ছি যেটা কারণে আমি ফেসবুকে পোস্টটা না দিয়ে আমি থ্রেডে দিব, মানে ইফ ইউ ওয়ে টু ক্ল্যারিফাই দ্যাট পার্ট অফ ইট। নোভেলটি ফ্যাক্টর বুঝছি, ইটস কুল টু বি অন থ্রেড এট দিস পয়েন্ট অফ কোর্স, বাট এর হ্যাঁ, বাইরে হোয়াট এক্সক্লুসিভিটি ডু আই গেট? নভেলটি ফ্যাক্টর ইজ প্রবাবলি নট এনাফ, তাই না, একটা জাস্ট একটা প্ল্যাটফর্মে রাখার জন্য। আমার কাছে মনে হয়েছে হচ্ছে আমরা যখন একটা প্ল্যাটফর্মে যাই আমরা একটা মাইন্ডসেট নিয়ে যাই, রাইট? যে ফেসবুকে যখন একটা ভিডিও দেখি আমরা ধরেই নেই নিজেদের মাথায় যে বেশিক্ষণ দেখবো না, আমরা হরিজন্টালি ফোনটা ধরে এইভাবে স্ক্রোল করি। ইউটিউবে বসলে একটু ঘুরায়, হ্যাঁ মানে ভালোভাবে আমরা একটা লং ফর্ম কন্টেন্ট দেখবো। সো আমার কাছে মনে হয় যে থ্রেড বা টুইটারের মতো একটা প্ল্যাটফর্মে যখন যায় ইউজার বা ওখানে যাচ্ছে এই এক্সপেকটেশনে যে কয়েকটা ছোটখাটো লেখা আমার সামনে আসবে, আমি ওইটা পড়বো, মেবি মানে অ্যাকম্পানিং ছবি থাকবে, বা একটা এক্সপেকটেশন যে আমি এখানে লেখা পড়তে আসছি, রাইট? এবং আরেকটা এক্সপেকটেশন যে কন্টেন্ট ক্রিয়েটাররাও এটা জানে, ওরাও আমার জন্য লেখা পোস্ট করবে। সো ফেসবুকে কিন্তু অনেক সময় এক্সপেকটেশনটা হয়তোবা থাকে না, ফেসবুকে একটু মাল্টি মিডিয়া এক্সপেকটেশন থাকে, যে হয়তোবা একটা ছবি দেখবো, হয়তোবা একটা ভিডিও দেখবো। সো যা হয়, আমরা যেহেতু আমাদের অ্যাটেনশন স্প্যান যেহেতু খুব কমে যাচ্ছে, ইভেনচুয়ালি ওই ফরম্যাটে ওই ভিডিওটা উইনস ওভার। যে আমরা ওই ঘুরে ফিরে রিলসই দেখা শুরু করি বা ছোট ভিডিও দেখা শুরু করি, ওই টেক্সট আসলে আর পড়তে চাই না, বা হচ্ছে ওই ওই কন্টেন্টে এনগেজই করতে চাই না। কিন্তু থ্রেডস বা টুইটারে যখন একটা ক্রিয়েটার বা একটা ইউজার আসে, যেহেতু এক্সপেকটেশনটা আছে যে আমি টেক্সটের সাথে এনগেজ করতে আসছি, ওইখানে ওই ওই এনগেজমেন্টটা আমরা দেখতে পাই। সো আমি পার্সোনালি অনেক সময় লেখা পড়তে চাই রাদার দেন ভিডিও বা ছবি। সো এখন আমি আই ক্যান হ্যাভ, মানে আগে টুইটার ছিল, এখন আরেকটা প্ল্যাটফর্ম ওয়ার আই ক্যান গো টু হ্যাভ দ্যাট, এবং আমি জানি কন্টেন্ট ক্রিয়েটাররা বসে আছে আমার এই আকাঙ্ক্ষা মেটানোর জন্য বাই সেন্ডিং টেক্সট, কোয়ালিটি টেক্সট কন্টেন্ট। Along the lines of লেখালেখি, সিয়ামকে বলতেছিলাম, inspired by Siam and many other good writers, I'm starting a newsletter. সেই নিউজলেটারটা ইউজুয়ালি হবে অ্যাবাউট স্টার্টআপস, টেক। ট্রাই করব বাংলাদেশের জিনিস নিয়ে কথা বলার, বাট আই এম ট্রাইং টু বোথ লার্ন মাইসেলফ এন্ড শেয়ার হোয়াট আই হ্যাভ লার্ন। তো সেটা যদি করি, টু কিপ ইট ইন্টারেস্টিং ফর মাইসেলফ, চেষ্টা করব একটু গ্লোবাল টেক পার্সপেক্টিভ থেকে অ্যানালাইজ করার। সো সেই জিনিসটা লিঙ্ক করা থাকবে। দ্য ফানি থিং ইজ আই স্টার্টেড দিস newsletter maybe 3-4 years ago, but then এক সময় যে আর করি নাই, I switched my attention to other things, but I'm restarting it, and এবার সাবস্ট্যাকে করব এবং নতুন করে কন্টেন্ট প্ল্যান করেছি। সো প্রবাবলি এই উইকের মাঝামাঝি প্রথম ভার্সনটা দিব। এবং সো দ্যাটস দ্য প্লাগ। দি আদার থিং ইজ, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডস নিয়ে একটু চিন্তা করছিলাম, খুব হাই লেভেল থটস, বাট ফেসবুকে আমি যে কারণে যাই সেটা হচ্ছে একটু আমি যাদেরকে চিনি তাদের কথাবার্তা শুনতে, এবং তার পাশাপাশি হয়তোবা যে পেজগুলো ফলো করি আমার বাংলাদেশ স্পেসিফিক এবং আমার ইন্টারেস্ট গ্রুপ স্পেসিফিক, মানে মোরলেস বাংলাদেশ বা অ্যাডজেসেন্ট জিনিসপাতি আমার ফেসবুকে থাকে। একটু পরে ভেরি সিম্পলি, ইনস্টাগ্রামে ইটস পিওরলি দ্য পিপল আই নো, তাদেরকেই ফলো করি। আর আমার লেটস সে মিমস বা কয়েকটা জিনিস আশেপাশে আমার ফিডে আসে, বাট ইটস মোস্টলি পিপল আই ফলো প্লাস সাম মিমস, রাইট? ফেসবুকে কিন্তু অনেক কিছু আসে, আমি যেই মানুষকে ফলো করি তার বাদে পেজ আসে, পেজের বাদে আমি যাদেরকে ফলো করি তারা আবার কি লাইক করছে সেটাও আসে, আবার অ্যাডস আসে। ফেসবুক আজকাল আমার অনেক মানে অগোছালো, আমার যে ফিডটা দেখি। আমার কাছে মনে হয় ইনস্টাগ্রাম স্লাইটলি মোর গোছানো, এবং ইন্টারেস্ট ট্যাব আছে, ব্লা ব্লা ব্লা, ওগুলো একটু মানে ফান, যে কারণে আমি হয়তোবা ইনস্টাগ্রামে আজকাল বেশি সময় কাটাই। থ্রেডস বা আমি টুইটারে যে কারণে যাইতাম, যেটা আমার থ্রেডস এর কাছে এক্সপেকটেশন, ইটস মোর অ্যাবাউট মাই ইন্টারেস্ট। সো আমার হয়তোবা ইন্টারেস্ট আছে স্টার্টআপ নিয়ে, হয়তোবা ইন্টারেস্ট আছে কম্পিউটার, ফর এক্সাম্পল কম্পিউটার ভিশন নিয়ে। সো ওই স্পেসিফিক নিশ ইন্টারেস্টটা দিয়ে আমি যদি, আমি চিনি না জানি না বাট এই টপিকে এক্সপার্ট, তার থেকে শুনতে চাই,
একটু on a more personal level বা in a more short form succinct structure, সেক্ষেত্রে টুইটার used to be the town square, এটা বলা হয়ে থাকতো, for those kind of conversations, whether it's politics, whether it's specific types of technology, whether it's venture capital, whether it's even research. মানুষজন, they would go to Twitter, write a few tweets, and that would be called a thread. And it was people you didn't know. It could be celebrities. Like the early adopters of Twitter used to be celebrities, যে fan followerদের সাথে কথা বলতো, and let's say I'm a fan of, let's say, Jay-Z. আমি ওকে tweet করলাম and he would reply back, which was the magical experience of Twitter. This was something that never really was the same on Facebook for some reason. And if I were to see a future for threads in which it succeeds, in every possible way, it would have to be interest-based communities where, let's say, my feed is very different from Siam's feed, and it's not just because, we follow the same people we follow on Instagram, because that will get very boring very fast. Although ওরকম একটা following tab থাকা উচিত, but the main feed should probably be interest based on আমি কোন কন্টেন্টের সাথে সবচেয়ে বেশি এনগেজ করি, এবং আমি যদি আমার নিজেরও ইন্টারেস্ট গুলা এক্সপ্রেস করি সেই অনুযায়ী একটা ফিড যদি আমাকে দেয়, তাহলে আই থিংক ইট মাইট বি আ ভেরি গুড রিপ্লেসমেন্ট ফর টুইটার। তো এটাই সব সোশ্যাল মিডিয়া সবাই তো প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে চায়, যারা কন্টেন্ট ক্রিয়েটার দে আর অলমোস্ট অন ইচ এন্ড এভরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হওয়ার কারণে আমি কি ডিফারেন্ট জিনিস প্রডিউস করবো, দ্যাটস দ্য মেইন থিং আই বিলিভ। সো ইউটিউবে আমি যেই জিনিসটা আমরা অ্যাটলিস্ট ইউটিউবে যে কাজটা আমি করতে পারি, যেটা ফেসবুক আমরা করি না, সেটা হচ্ছে উই ডু পডকাস্ট অন ইউটিউব, যে জিনিসটা আমরা ফেসবুকে ট্রাইও করি না। এরকম যদি ডিফাইনিং কিছু জিনিসপত্র থাকতো তাহলে আসলে বেশ ভালো হতো। ফর দ্য টাইম বিং আই রাইট এ লট, আমার লিখতে প্রচুর ভালো লাগে, আমি কারেন্টলি জমাচ্ছি, যখন ইনাফ কন্টেন্ট হবে তখন আমি আস্তে আস্তে ফেসবুকে দেওয়া শুরু করবো। আই সি মাই সেলফ রাইটিং, বাট থ্রেড দেখি আর 1 মাস 2 মাস যাক। এতদিন তো এই জিনিসটা বলা হইতো যে কেন টুইটার বাংলাদেশে অ্যাডাপ্টেড হয় না, মোস্ট অফ দ্য পিপল ডু নট ইউজ টুইটার অন ইন বাংলাদেশ। অ্যাটলিস্ট একটা সোসাইটি, একটা সার্কেল আছে যারা ইউজ করে, বাট এর বাইরে বাংলাদেশি মানুষ কখনো এইভাবে অ্যাডাপ্ট করে নেই। বাট দেখা যাক, ফর দ্য টাইম বিং আমি যতটুকু ঘুরে দেখলাম সবাই এখন কারেন্টলি ফেসবুকে ফিডে দিচ্ছে যে হ্যাঁ আই এম অন থ্রেড, ফলো মি অন থ্রেড, এটাই চলতেছে। এখন দেখা যায় 1 মাস পর কি হয় আর কি। বাই দ্য ওয়ে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের স্টোরি, হোয়াট পারপাস ডাজ ইট রিয়েলি সার্ভ? আমি অনেক সময় দেখি ভুলে কয়েকজন স্টোরি দিয়ে দেয়। যখন ইনস্টাগ্রামের স্টোরি আনছিল, মানুষ তো অনেক গালি দিছিল যে তো স্ন্যাপচ্যাটকে রিপ অফ করলা, রাইট, মেরে দিলা। বাট ইট ওয়ার্ক, জাকারবার্গের জন্য এই কপি করে চালাই দি হ্যাজ বিন ওয়ার্কিং প্রিটি ওয়েল। এখানে কি আর কোনো কিছু টেক দেয়া আছে আমাদের? তাহলে আমরা নেক্সট টপিকে চলে যেতে পারি। নেক্সটে যাইবা। অলরাইট, সো আজকে আমাদের আরেকটা জিনিস হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে তামিম ইকবাল রিটায়ারমেন্ট অ্যানাউন্স করছে। তারপর আবার প্রধানমন্ত্রী গণভবনে গেছে, তারপর প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলছে, তারপর আবার ফেরত আসছে। মাশরাফি মর্তুজা তাকে অনেকটা কনভিন্স করছে, অনেকটা অভিভাবকের দায়িত্ব ছিল। সো ওভারঅল এটা নিয়ে মানুষ অনেক নন সেন্টি মাইন্ড খাইছি, বাট আসলে মাইন্ড খাই নাই, বিকজ আমরা তোমাকে আসলে সিম্প্যাথি দিতাম যে তুমি রিটায়ার করতে, বাট তুমি আসলে রিটায়ার করো নাই টেকনিক্যালি। সো সিম্প্যাথি যেটা দিছিলাম, আই ওয়ান্ট টু টেক ব্যাক মাই সিম্প্যাথি। সো ইটস এ মিক্স ইমোশন, মানে পুরো রোলার কোস্টার রাইড ওভারঅল যা দেখতেছি। এন্ড এটা নিয়ে আই গেস সো ফার সোশ্যাল মিডিয়া একটু বেশ বিজি আছে, সামনে তো ওয়ার্ল্ড কাপও আছে। এন্ড আজকে একটা মিম যেটা দেখলাম, ওই যে এভরিওয়ানস হাইপড আপ অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বাট কয়টা কান্ট্রি আসলে খেলতেছে আমি জানি না। ক্রিকেট পুরো বিশ্বে কয়টা কান্ট্রি আসলে এটা নিয়ে হাইপড, এটা তোমরা ভালো বলতে পারবা। আই গেস তোমাদের আরো বাইরে ফ্রেন্ড সার্কেল আরো আছে, তারা আরো ভালো বুঝবে। যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ হয় তখন আই গেস পুরো পৃথিবী আই গেস নিয়ে মেতে থাকে। ইট ডাজন্ট ম্যাটার যে এটা কান্ট্রি এটাতে পার্টিসিপেট করতেছে না কিনা, বাট ক্রিকেটের ক্ষেত্রে সিচুয়েশনটা কি সেম জিনিস না কিনা, দ্যাট আই উড লাভ টু হিয়ার ফ্রম ইওর এন্ড আর কি। সো what's a niche what's your sport? take on Tamim Iqbal's retirement? Baseball is a niche sport, and baseball is really boring. আমাদের কোনো ভিউয়ার যদি থাকে, because it's the last episode, who finds baseball boring or exciting, they're probably boring. I just want to pick that fight. এমনিতে হুদাই। আচ্ছা, যাই হোক, ভাই তামিম ইকবাল নিয়ে আমার কোনো স্ট্রং অপিনিয়ন নাই, বাট একটা ছবি দেখছিলাম যেখানে উনি একটা ছবি পোস্ট করছে। হ্যাঁ, উনি একটা ছবি পোস্ট করছে, ওনার বউ একটা ছবি পোস্ট করছে, এন্ড ফর সাম রিজন ওনার ছবিটাতে হি লুক স্লিমার, এন্ড একটু এডিট করা হয়েছে, এবং ওনার বউয়ের ছবিতে ওনার স্যান্ডেল শুটা ইজ ডিফারেন্ট. Apparently the photo is edited, which was really funny, but I don't know if it's even the case. এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আসছে, বিকজ ফিটনেস নিয়ে, তামিম ইকবালের ফিটনেস নিয়ে কোয়েশ্চেন আসছিল, তাই এটা আরো বেশি কোয়েশ্চেনস রেজ করছে যে ভাই ফিটনেস নিয়ে যে মানুষের কোয়েশ্চেন, সেই মানুষকে পিকচার এডিট করছে নাকি না। আই ডোন্ট নো দ্য রিয়ালিটি, বাট সত্যি থাকলে দ্যাটস উইয়ার্ড আসলে। সিএম এর কোনো অপিনিয়ন নাই ক্রিকেট নিয়ে?
ওরকম ভাবে দেখা হয় না আসলে। আমি Good. মানে প্রবাবলি ওকে নিয়ে রিসেন্ট যে হেট হবে এটা হয়তো বা রিসেন্ট সিরিজের পারফরমেন্সের জন্যই, এবং মানে আর কি যেহেতু আমার ক্রিকেট ইদানিং দেখা হয় না, এটা খুব অ্যাক্টিভ একটা ডিসিশন ছিল। এটা আমি আগেও কয়েকটা ফ্রেন্ডের সাথে কথা বলছি যে আসলে আমি খুব বড় ক্রিকেট ফ্যান ছিলাম, এখানেও মানে ইউএসএ তে এসেও ক্রিকেট খেলতাম, কিন্তু আসলে এত দুঃখ দিচ্ছে আমাকে এবং এত হার্ট ব্রেক দিচ্ছে এই ন্যাশনাল টিমটা আমার মেন্টাল হেলথের। মানে অন্য স্পোর্ট হলেও কথা ছিল যে মানে ফুটবল দেখতেছি কিন্তু 3 ঘন্টা মানে 2 ঘন্টার মতো আমার টাইম নিচ্ছে, রাইট? Yeah. ক্রিকেট হচ্ছে 8 ঘন্টার মতো আমার অ্যাক্টিভ টাইম দিচ্ছে এবং আমাকে হার্ট ব্রেক দিচ্ছে, মানে কথাটা মানে হলোটা কি? এই হ্যাঁ জন্য আমি খুব কষ্টের সাথে অ্যাক্টিভলি ইমোশনাল অ্যাটাচমেন্টটা সরিয়ে দিয়ে ক্রিকেট খেলা দেখা বাদ দিয়েছি। এখন মানে ড্রামাটা আমি মানে আমার চোখে সামনেই হচ্ছে, ইটস নট দ্যাট আমি জানি না ড্রামাটা হচ্ছে, কিন্তু আসলে ওরকম অত অপিনিয়ন নেই কেন মানুষ তাকে ইউনো হ্যাঁ হয়তো বা সিরিজের পারফরমেন্স বাজে, দ্যাটস অল আই কুড সে থিংক See, অ্যাবাউট ইট। স্পিকিং অফ ওয়ার্ল্ড কাপের পপুলারিটি, ফুটবলের সাথে আসলে অন্য কোন স্পোর্টস এর ওয়ার্ল্ড কাপ পপুলারিটি মানে ম্যাচ করা একটু ডিফিকাল্ট। মানে ফুটবল এতটা ইন্টারন্যাশনাল, অন্য কোন স্পোর্টস ধারের কাছে আসে না। বাই দা নাম্বারস ক্রিকেটের নাম্বারস কিন্তু খুব ভালো, এবং আমরা জানি কেন, কয়েকটা খুব পপুলেটেড দেশ সেটা দেখে, কিন্তু ফুটবলের গ্লোবাল অ্যাপিল মানে অন্য কোন স্পোর্টস আসলে আসে না। আমেরিকা একটা কাজ করে, ওরা হচ্ছে ওদের বেসবল লিগ কে ওয়ার্ল্ড মানে ফাইনালস কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সিরিজ ডাকে, ওদের মানে কি রাগবি কেও ইয়ে ওয়ার্ল্ড রিং না ওয়ার্ল্ড কি ডাকে। সো ওদের ডোমেস্টিক লিগ যেখানে হয়তো বা দুইটা দেশ খেলতেছে, ওগুলাকে যদি তারা ওয়ার্ল্ড ডাকতে পারে এবং ওইটা থেকে যদি একটা প্রফিটেবল এন্টারটেইনিং ইন্ডাস্ট্রি হয়ে যেতে পারে, মানে ক্রিকেট ডাকলে তো কোনো দোষ না, আমি কোনো দোষ হ্যাঁ দেখি না, রাইট? fair, লিস্ট fair. নাম্বারস এর দিক দিয়ে তো ভালো মানুষই দেখতেছে। হ্যাঁ হয়তো বা অত বেশি দেশ নাই, কিন্তু স্টিল 10টা দেশ কম কি, রাইট? Yeah. See, আমার এই লজিকটা ক্রিকেটে খাটে, বাট still the same guy follows football, I guess. See, আমার এখানে তো ফুটবল দেখো, I guess, and ফাহাদ খুব ক্লোজলি ফলো করে, I guess. So recently যেটা হলো, এমি মার্টিনস আসছিল, সো নেক্সট ভেঞ্চারের একটা ইভেন্টে আসছিল। ইট ওয়াজ নট সাপোজ টু বি এ পাবলিক ইভেন্ট, আমি যতটুকু বুঝলাম তাদের স্ট্যাটাস সব কিছু পড়ে, ইট জাস্ট হ্যাপেন্স টু বি যে মানুষ ওই ফুটেজটা দেখছে জামাল ভুঁইয়া বাইরে দাঁড়ায় ছিল, এন্ড পিপল গট রিয়েলি আপসেট অ্যাবাউট ইট। পরে অফকোর্স এমি মার্টিনেজ জামাল ভুঁইয়ার জন্য সেপারেটলি একটা জার্সি সাইন করে দিচ্ছে, and তারা সবকিছু ক্লিয়ারিফাই করছে, বাট স্টিল মেনি পিপল আর সেইং যে ভাই ইউ কুড হ্যাভ অর্গানাইজ ইট বেটার। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় যে ভাই এটা তো প্রাইভেট ইভেন্ট ছিল, সো ডিড দে রিয়েলি হ্যাভ দ্য মানে রেসপন্সিবিলিটি যে পাবলিকের জন্য একটা জমায়েত করতে হবে? আর এট দ্য সেম টাইম যেহেতু এটা পাবলিক হয়ে গেছে ভিডিওটা, তাই আসলে একটু উইয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। ওভারঅল আমি জাস্ট দেখতেছি অবজারভার, আনফরচুনেট ফর দেম, আসলে নট গোনা লাই, নেক্সট উইক এটা ফার্স্ট পাবলিক ইন্ট্রোডাকশন ছিল দ্যাট গড মানে একটু উইয়ার্ড আপ হয়ে গেছে আর কি। সো হোয়াটস ইউর টেক অন দ্য এন্টায়ার ফিয়াস্কো? আচ্ছা, আমার ওই ভিডিওটা আমি কিন্তু লজিস্টিক্যালি জানি না, রাইট? আই ওয়াজন্ট এট দ্য এয়ারপোর্টে কে ইউনো ইয়ে অ্যাকম্পানি করতেছিল আমাদের গোলকিপার ভাইকে, এটা আমি জানি না, কিন্তু আমার মানে যে কোনো মানুষের মতোই স্পোর্টস টিমের ক্যাপ্টেন মানে একটা বেশ কুল এবং অনারেবল জিনিস, রাইট? কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে স্পোর্টস টিমের ক্যাপ্টেন। আমার খারাপ লাগছে যে একটা মানে প্রবাবলি যদি বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ওখানে থাকতো, যেই হোক না কেন, হয়তো বা পাত্তা দিত, বলতো একটু ডাক দিয়ে দেখা করো, কিন্তু ফুটবল টিমের ক্যাপ্টেন আমরা ফিফা র্যাঙ্কিং এ ভালো না এরকম দেখে কি মানে কি বেলি দিবে না, রাইট? এই জিনিসটা দেখতে একটু খারাপ লাগছে, এবং ওই সেন্টিমেন্টটা আসছে হচ্ছে আমি মানে খুব বড় ফুটবল ফ্যান, সো ভালো লাগবে হয়তো একদিন যদি বাংলাদেশ একটা ভালো ফুটবল টিম হয়, এবং ইটস হার্ড টু ইমাজিন বাংলাদেশ গেটিং দেয়ার যদি দিস ইজ হাউ ফুটবল প্লেয়ার্স, দ্য ক্যাপ্টেন, ইফ দিস ইজ সাফ চ্যাম্পিয়নশিপের বেস্ট গোলকিপার, ইফ দিস ইজ হাউ দে আর ট্রিটেড। সো এই জিনিসটা একটু সেন্টিমেন্টালি ফুটবল ফ্যান হিসেবে খারাপ লাগছে। আমি তোকে আর একটা জিনিস অ্যাবাউট বলি, দ্য পাবলিক প্রাইভেট, আমি তোকে একটা জিনিস বলি, হ্যাঁ সরি ফর ইন্টারাপ্টিং ইউ। আই থিঙ্ক ওই জামাল ভুঁইয়া দেখা করতে পারে নাই, এটা খারাপ লাগাটা, হ্যাঁ দ্যাটস দ্য পয়েন্ট। আই থিঙ্ক এর থেকেও খারাপ হয়তোবা মানে বেশি লাগছে হয়তোবা, আমি মানে কাইন্ড অফ আমি যার সাথে কথা বলছি সেই রেফারেন্সে বলছি, এবং মানে আমার নিজের ইন্টারপ্রিটেশন ভুলও হইতে পারে। যারা ছবি তুলছে তারা কিন্তু মানে স্পোর্টের সাথে রিলেটেড না। মাশরাফি মেক সেন্স, হয়তোবা কয়েকজন ইনফ্লুয়েন্সার গেছে, মেবি দে আর গোইং টু মেক আ ভিডিও প্রমোট দ্য ভিজিট, হয়তো এটা নেক্সট ভেঞ্চার্স এর জন্য ভালো হবে। যারা তুলছে মানে এভরিওয়ান গট টু ডু ইট, রাইট? এন্ড এভরিওয়ান ইজ লাইক পাওয়ারফুল, ইনফ্লুয়েন্সিয়াল, হয়তোবা পলিটিক্স এর সাথে যুক্ত। এন্ড আই থিঙ্ক জনতার মনে হয়েছে যে কি রে ভাই, মানে তুমি যদি এইসবের সাথে জড়িত না হও
তুমি মানে কিছুতেই মানে সাক্ষাৎ করতে পারবা না, কোনো প্রিভিলেজই পাবা না, মানে ব্যাপারটা কি? এখন এখানে আরেকটা স্যাড ট্রুথ আমি মনে করি বা বিশ্বাস করি হচ্ছে কি, আই ডোন্ট থিঙ্ক উই অ্যাপ্রিসিয়েট ফুটবল এনিওয়্যার নিয়ার অ্যাজ মাচ উই অ্যাপ্রিসিয়েট ক্রিকেট, রাইট? আমার মনে হয় ফুটবল ম্যাচ যখন হয় স্টেডিয়াম কতটুকু ফুল এটা আমি কখনো মানে যাই নাই, বাট যতদূর দেখি ইটস নট ভেরি ওয়েল মানে রিসিভড। সো দ্য ফ্যাক্ট যে অর্গানাইজারদের মাথায় আসে নাই যে আচ্ছা আমার আমার জামাল ভুঁইয়াকে ইন্ট্রোডিউস করা উচিত ইজ মানে ইন মাই ভিউ ইটস রং, এন্ড মানে করা উচিত ছিল, বা আমি জানি না করছে কিনা, আই এম জাস্ট অ্যাজিউমিং, মাইট বি রং, বাট অ্যাজ আ নেশন আমরা কতটুক আমাদের ফুটবল টিমকে নিয়ে হাইপ, এটাও আমি জিজ্ঞেস করবো, বিকজ আই ডোন্ট থিঙ্ক উই আর, মানে আই ডোন্ট থিঙ্ক উই আর মানে supporting our domestic matches. I don't think আমাদের Bangladesh Football Federation is extremely well managed. I don't think so. I don't think it's extremely well managed. To put it মানে একদম উল্টা ভাবে। সো ওই জিনিসগুলাও আই থিঙ্ক দেখা উচিত। নেক্সট ভেঞ্চার্স কি করছে না করছে সেটাতে আসি, বাট আমাদের ইন জেনারেল ফুটবলের স্টেট কি এটা নিয়েও একটু প্রশ্ন করা উচিত আই থিঙ্ক। এখানে যে একটা জিনিস ক্লারিফাই করে রাখি, নেক্সট ভেঞ্চার থেকে কিন্তু ট্রাই করা হয়েছিল বিফোর দ্য ইভেন্ট টু রিচ আউট টু বাংলাদেশ ফুটবল টিম। যেমন ভুয়া যতটুকু আমি জানি, যতটুকু স্ক্রিনশট দেওয়া হয়েছে আর কি, তাদের সাথে ডিক্লেয়ার দেওয়া হয়েছে যে আগে থেকে জানানো হয়েছিল, ইট জাস্ট হ্যাপেন্স টু বি যে তখন বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশের বাইরে ছিল আর কি। সো দে ট্রাইড অন দেয়ার বিহাফ। নো ম্যাটার হোয়াট হ্যাপেন দ্যাট ডে, বাই দ্য ওয়ে নেক্সট ভেঞ্চার কিন্তু বিজনেস অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে দে আর ডুইং ভেরি অ্যামেজিং, যতটুকু আমি বুঝতেছি অনলাইনে দেখে কিংবা যতটুকু ওয়েবসাইট ঘাটে কিংবা যতটুকু মানুষের কথা শুনে যতটুকু বোঝা যায়, অ্যাজ এ কোম্পানি দে আর ডুইং প্রিটি ওয়েল, টু পিপল হু আর ডুইং ফ্যান্টাস্টিক, বাট ইট জাস্ট হ্যাপেন্স টু বি যে ইভেন্টটা। এবং এটা না, আই ডোন্ট ওয়ান্ট টু ডিমিট এনিওয়ান, বাট ইটস জাস্ট এত কিছু হয়েছে মাঝখান দিয়ে গালিটা খাইলে নিয়ন এন্ড অন, ইটস সো অ্যাবসার্ড। জাস্ট চিন্তা কর যে নিয়ন এন্ড অন, ও জাস্ট হ্যাঁ আমার এমি মার্টিনেজের দেখা সাক্ষাৎ হবে আজকে, ওকে নিয়ে মানুষ গালাগালি শুরু করে। হ্যাঁ, এটা হয়তো ওই যে ফাহাদ যেটা weird. বলতেছিল যে ওই তো ফুটবল টিমের ক্যাপ্টেন দেখা করতে পারলো না, আর একটা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর দেখা করতে পারলো, চলো আমরা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটরের গালি দিই। হ্যাঁ, গালি মানে এটা আমিও বুঝলাম না, দুইজনই দেখা করবে, রাইট? হ্যাঁ। মানে একজন হচ্ছে স্পোর্টসটা খেলে, আরেকজন স্পোর্টসটাকে মোর অ্যাপিলিং করে কমেন্ট্রি Entertainer, হ্যাঁ, দ্বারা And you know, this guy, দুইজনই দেখা করবে। this guy has probably done more to promote like sports in recent times than any other person I've seen online. বাংলাদেশে Any other person I have personally seen online. আমি অনেকগুলো ক্যাভিয়ার দিলাম, বাট ইন মাই পার্সপেক্টিভ ও মানে যেভাবে ফুটবলকে লেটসে কন্টেস্ট করছে, এটা নিয়ে ভিডিও করছে যে এই টিম ভার্সেস ওই টিম, ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় ও রবীন্দ্র সরোবর পাবলিক প্লেসে যায় মানুষকে ফুটবল নিয়ে জিজ্ঞেস করছে, মজা করে একটা কন্টেন্ট বানাইছে। এই হাইপটা কে করছে এর আগে মানে স্পোর্টস নিয়ে, সো আই অ্যাপ্রিশিয়েট ওয়্যার হি ইজ কামিং ফ্রম, এন্ড আই থিঙ্ক মানুষের ফিলিংটা ছিল যে দিস ওয়াজ ভেরি ইনজাস্ট, যে একদিনের জন্য আসছে, এই লোকটাকে মিট করে নাই। And the other thing is like I feel like we do have a habit of criticizing things, but in this case I do understand where it's coming from. It মনে হচ্ছে যে কি রে ভাই, মানে এখানেও এর মানে সেম সিস্টেম, but I think their anger got projected on Neon more than hating Neon per se. ও জাস্ট ব্যাড টার্গেট হয়ে গেছে আসলে। হুম। এবং এটাই জিনিসটা যে এইমাত্র ফাহাদ বললো না যে আর উই রিয়েলি, মানে আমরা যে ফুটবলের প্রতি প্যাশনটা দেখাচ্ছি, নিয়ন তো লেজিট ফুটবল নিয়ে অনেক কাজ করছে, তো মানে ও তো স্পোর্টস নিয়ে কাজ করতেছে। এই মানুষটা এমন না যে ইজ টোটালি আনডিজার্ভিং, ও প্রচুর এফোর্ট দিচ্ছে। এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ও যদি বলা হয় স্পোর্টস এর মধ্যে যদি কেউ থাকে, নিয়ন ইজ ওয়ান অফ দ্য টপ ক্লাস বাংলাদেশ কারেন্টলি এখন আছে। সো আপনারা ফুটবলকে অ্যাপ্রিশিয়েট করেন, ফুটবলের জন্য আপনাদের এত মায়া কান্না, বা এট দ্য সেম টাইম যে মানুষটা ফুটবল এত কন্টেন্ট বানাইছেন স্টাফ, হ্যাঁ ওকে আবার আপনারা বকা দিচ্ছেন। আমি বুঝছি যে আপনি বকা দিতে যাচ্ছেন যে ইন্টার ম্যানেজমেন্টটাকে, বাট ইটস জাস্ট আপনি এমন একটা মানুষকে টার্গেট করছেন যার আসলে ওর কি দোষ, ও তো ম্যানেজ করে। এক্স্যাক্টলি, যে ওই যে অ্যাঙ্গার প্রজেক্টেড হলো আর কি, যে অমুক থাকতে পারলো না, অমুক কেন আছে। ভাই দুজনেই মানে ইফ ইট ওয়াজ again I don't know the managers, but if it was managed well, chances are দুইজনেরই ওখানে থাকা উচিত, the football team এর ক্যাপ্টেন and একটা টপ ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর অফ বাংলাদেশ। আচ্ছা, আমি এখানে আরেকটা জাস্ট কোয়েশ্চেন করি। আই ডু আন্ডারস্ট্যান্ড যে জিনিসটা যা কিছু ঘটছে দুঃখজনক, জাস্ট ওয়ান কোয়েশ্চেন, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রীর নাম কি? মানে নট ফর ইউটিউব, যারা মানে দেখতেছেন কিংবা আমরা অনেক মানে জ্বালাময়ী স্ট্যাটাস দিছি, যদি খেলোয়াড় আনা হয়, এবারটা নিয়ে যদি আসলে বড় একটা জিনিস হয়,
ক্রীড়ামন্ত্রী কে নিয়ে কেউ বলে নাই কেন যে আরে তাকে আনেন যে ওই যে ইয়েরা যুব এবং ক্রীড়ামন্ত্রী। প্রাইভেট ইভেন্ট তো আচ্ছা, হ্যাঁ এটা নিয়ে যাই মানে হোক, হোয়াট আমরা ডু হ্যাঁ ইউ থিঙ্ক ফাহাদ অর সালমান ভাই, যে প্রাইভেট ইভেন্ট মানে কিন্তু পাবলিক অ্যাকাউন্টেবিলিটি তো আছে, মানে সো হোয়ার আর ইওর স্ট্যান্স অন দ্য ডিবেট, যে ওই পাবলিক অ্যাকাউন্টেবিলিটি কি আছে নাকি নাই? জ্যাক আনলে ভাই, যদি প্রাইভেট ইভেন্ট হইতো জ্যাকমা যেরকম আসে চলে গেছে ওরকম করতে হইতো আর কি। যেরকম কিছুদিন আগে তো জ্যাকমা আসলো, ওই 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 দুইটা আবার এই জিনিসটা আবার ফুয়েল করছে পুরো ইন্টার ডিবেটটাকে, যে জ্যাকমা আসছে এসে সে আলাপ করে চলে গেছে, আপনি কেউ জানেন না। সো যদি আসলে জিনিসটা তো ওরকম রাখতে হইতো তাহলে আপনারা প্রাইভেট রাখতেন। বাট আপনি মানে আপনি এনজয় করতেছেন, বাট আমাদেরকে জানাইতেছেন কেন যে আপনি তো মজা নিতেছেন, মানে এইটা গেছে মানে পাবলিক প্যারা প্লাস খাচ্ছে আই যে থিঙ্ক জ্যাকমার হ্যাভ ফান টিজিও ডু ইউর ডিফারেন্ট। থিং বাট জ্যাকমার টিজি ছোট, আই ফিল লাইক এমি মার্টিনেজের একটা ইয়া ইয়া ওয়াইডার অফ অ্যাপিল কোর্স হ্যাঁ আছে, বিশাল ফলোইং। হ্যাঁ, আমরা আর্জেন্টিনার মানে সাপোর্ট দেখছি না, ইন জেনারেল ফুটবল সাপোর্ট হুম। ওয়ার্ল্ড কাপের সময় দেখছি না, মানুষজন তো আর্জেন্টিনা নিয়ে পাগল, আর এমির মানে পারফরমেন্স এত ভালো ছিল। আই থিঙ্ক একটা প্যাশনের জায়গা আছে। হ্যাঁ। আই থিঙ্ক ভাই প্রাইভেট কোম্পানি পাবলিক ইভেন্ট অর্গানাইজ করছে, কতটুকু অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত নট শিওর, বাট আই উইল টেল ইউ, আই থিঙ্ক ওভারঅল মানে ফান্ডেড নেক্সট এবং এই নেক্সট ভেঞ্চার্স নিয়ে অ্যাওয়ারনেস যথেষ্ট রেজ হয়েছে। আমি এই পুরো জার্নিটা দেখে আমি খুব ভালোই লাগলো, মনে হলো হ্যাঁ আমি কনভার্সন দেখলাম আমার চোখের সামনে। সো মেবি ওদের যে বিজনেস অবজেক্টিভ ওয়ান ওয়ে অর দি আদার, নট দি আইডিয়াল ওয়ে, আই থিঙ্ক হয়তো অ্যাচিভ হচ্ছে, হু নোস। আচ্ছা, আই গেস আমার মনে হয় না যে নেক্সট বছর এর উপর ডিপেন্ডও করতেছে, দে আর অলরেডি এস্টাবলিশ আউটসাইড বাংলাদেশ, সো এমন না যে এটার উপর সম্পূর্ণ রিলায়েবল, বাট হ্যাঁ যদি এটা আসলে হয়ে আমার থাকে তাহলে তো গুড ফর দেম। আমার কোয়েশ্চেন এইটা থাকবে, রাইট, যে আমরা ওই কোয়েশ্চেনে না যাই, যে আমি ধরেন গেলাম না যে তাদের পাবলিক করা উচিত ছিল নাকি, এই কোয়েশ্চেনে গেলাম। আমি ধরেন আই আস্ক ইউ যে আপনি নেক্সট জেনে কাজ করেন, ফাহাদ তুই নেক্সট জেনে কাজ করিস, ওখানে মানে আর কি উই হ্যাভ ডিসাইডেড যে আমরা ইয়াকে আমাদের বাজ পাখি এমি মার্টিনেজ ভাইকে আনতেছি, রাইট, এন্ড ওইটা দিয়ে আমরা আমাদের বিজনেস অবজেক্টিভের উপর অ্যাওয়ারনেস রান মানে কি রেজ করব, বেশি মানুষ আমাদের কোম্পানি সম্পর্কে এটা নিয়ে জানবে, এন্ড দাস আমাদের কনভার্সন বেশি হবে, এটা আমাদের বিজনেস অবজেক্টিভ। আমরা ডিল সিকিউর যে এমি মার্টিনেজ আসতেছে, মানে আর কি অ্যাজ অ্যান অর্গানাইজার, ইফ কনভার্সন ইজ ইয়োর বিজনেস অবজেক্টিভ, ইফ পাবলিক গুডউইল ইন আ ওয়ে ইজ ইয়োর বিজনেস অবজেক্টিভ, উডেন্ট ইউ মানে একটা পাবলিক ইভেন্ট কি হোস্ট ওইটা কি আরো বাড়ায় দিত না আই থিঙ্ক কনভার্সন সো, অর বিজনেস হ্যাঁ দোস্ত অবজেক্টিভ? ডেফিনেটলি, অর বাট ওই যে হ্যাঁ, স্টেটাসটা লেখছে সিইও, সে বলছে যে আমি 24 ঘন্টা আগেও জানতাম না যে জিনিসটা হবে কিনা ফর শিওর। হি ইজ লাইক আমি এত মানে ল্যাক অফ প্রিপারেশন ছিল, জাস্ট কোনো মতে জিনিসটা তুলছি। এখন মানে যদি আমার পক্ষে মানে আমি ওর টোনটা যেটা বুঝছি যে যদি ওর পক্ষে সম্ভব হইতো ও আরো বড় করে করতো, যেহেতু এত টাকা মানে নিশ্চয়ই অনেক মানে টাকা লাগছে হয়তো বাইরে নো, আর্মি স্টেডিয়ামে একটা মানে ভাড়া করে একটা মানে বড় ক্রাউড ডাইকে জিনিসটা করাই যেত, রাইট? আই থিঙ্ক ইটস আ ল্যাক অফ হ্যাঁ, প্রিপারেশন এন্ড মানে এরাও তো ফার্স্ট টাইম করতেছে। এন্ড বাই দ্য ওয়ে দিস ডুড ইজ ভেরি ইয়াং বাই দ্য ওয়ে, মানে জায়েদ ভাই কিন্তু মানে জায়েদ ব্রো মানে আমার বয়সী, মানে প্রবলি হ্যাঁ মেবি ইভেন হ্যাঁ ওল্ড মানে ইয়াঙ্গার 25 দেন 24 এরকম 25, I হুম think, right? And ইয়া it's ভেরি ইয়াং। yeah, and ও আর ওর ভাই এই কোম্পানিটা চালাচ্ছে। I met them once or twice, and they struck me as very humble people. I don't know about the business too well, but they struck me as মানে very decent people. I think when he's saying that he didn't get enough notice to organize a big event, I want to believe him because he has no reason not মানে to leave the public out. মানে কোনো কারণ নাই, তুই যেটা বললি, it's in his best interest to include everyone. So there is that. ইয়া জাস্ট আনফরচুনেট যে জিনিসটা হয়ে গেছে। আচ্ছা এইটার বাইরে মানে এটার সাথে আমি বলতেছি না যে এটা পরের টপিকটা এটার সাথে রিলেটেড, বাট রিসেন্টলি এই জিনিসটা আমি যে দেখলাম যেরকম কিছুদিন আগে একজন আর্টিস্ট আসলো, রিসেন্টলি অনুপম রয় আসলো, তার আগে আরেকজন টুটে মাকানের আর্টিস্ট আসলাম, নামটা ভুলে গেছি আনফরচুনেটলি, তারপর সামনে রিদভিজ আসবে। সো রিসেন্টলি অনেক ফরেন আর্টিস্টকে বাংলাদেশে আনা হচ্ছে এবং প্রতিবার যখন একটা ইভেন্ট হয় সামওয়ানস কমপ্লেন এই যাচ্ছে না স্টেজে বেশিক্ষণ ছিল না কিংবা এয়ার কন্ডিশনিং এ গ্যাঞ্জাম হচ্ছে। আমরা কি আসলে ইভেন্ট ম্যানেজমেন্টে পিছিয়ে গেছি অর সামথিং, নাকি I think এই so. জিনিসটা জাস্ট আমার বাবল আমি কমপ্লেইন গুলো No, দেখতেছি? I think so. I think Anup Jain's concertটা was legit. মানে আমি যতজন থেকে শুনছি মানে ইউজুয়ালি যারা মানে কমপ্লেন করেও না তারাও একটা আনবায়াসড ওপিনিয়ন, মানে রিলেটিভলি আমার কাছে আনবায়াস মনে হচ্ছে যে এয়ার কন্ডিশনিং ঠিক ছিল না, বেশি মানুষ একটা ছোট জায়গায় ঢুকাইছে, মানে ওভারঅল ইট কুড হ্যাভ বিন ম্যানেজ মাচ বেটার, এরকম একটা মানে ফিডব্যাক আমি জেনারেলি পাইছি। আই ডু থিঙ্ক মানে যারা আনছিল লেটস সে আনুপ জৈনের কেসে, দে কুড হ্যাভ ডান আ বেটার জব, রাইট?
ওয়েদার সামনের গুলাও ঠিকভাবে হবে নাকি না কে জানে, বাট আই থিঙ্ক এটা অর্গানাইজার টু অর্গানাইজার ডিপেন্ড করে। বাট আই এম জেনারেলি হ্যাপি যে আরো মানে এই জিনিসগুলো হচ্ছে। অ্যাজ আ বাংলাদেশি পার্সন লিভিং ইন ঢাকা আমার ভালো লাগে যে মানে শহরটাতে আরো মানুষ ভিজিট করতেছে, এরকম কালচারাল ইভেন্ট হচ্ছে, ভালোই লাগে, খারাপ লাগে না। আমি নিজে They're যদি trying to একটাতেও say যাইনি। they're the first generation of doing this thing. আচ্ছা, but they're the first generation আসলে মানে এখন ট্রাই করতেছে, এই ট্রেন্ডটা শুরু হচ্ছে, সো আমার মনে হয় কিছু ভুল টুল থাকবে, বাট ইভেন্চুয়ালি দে উইল ফিগার ইট আউট। It just takes one death এইসব ইভেন্টে, just takes one death to entirely ruin and stay in the পুরা industry. So I just hope that doesn't happen, because এখানে যদি কেউ মরে, they will be coming from a crowd যারা বেশ ভোকাল অনলাইনে, so this will be much talked about. So আমার মনে হয় যারা সামনে ইভেন্টগুলো করতেছে, they should be very careful about what's happening. এটাই একটা ডেঞ্জার দেখতেছি আমি। যেরকম এইটার কারণে কিন্তু এই যে যেরকম কিশোর আলো, আমার মনে হয় এটার কারণে তো ক্লোজ হয়ে গেল, রাইট? যে ওয়ান কে ডাইড, সো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্ট লাইকলি, তারপর থেকে তো পুরো বন্ধ। অফকোর্স ইট জাস্ট টেকস ওয়ান ডেথ গাইস, সো বি ভেরি কেয়ারফুল and take safety. It's your life, of course. Take safety very seriously. Any other thing that you guys would like to talk about? আলী আব্দুলের একটা ভিডিও অনেকদিন ধরে দেখা হয় না, বাট হঠাৎ করে বসে কয়েকটা দেখলাম। সে একটা সিইও কোচ ইউজ করে, একটা এক্সিকিউটিভ কোচ, এবং এটা নিয়ে সে একটা ভিডিও বানাইছে যে সে 1-2 বছরে তার সিইও কোচকে প্রায় $50,000 মতো টাকা দিচ্ছে, এবং ওখান থেকে তারা কি করে আর কি। এবং আমার খুব ভালো লাগছে ভিডিওটা, এবং বেসিক্যালি যা করে ওটা খুব কমপ্লিকেটেড কিছু না, এই জন্য ভালো লাগছে। মানে জিনিসটা খুব সিম্পল, যে আমি আমার লাইফে আমি কয়েকটা ইম্পর্টেন্ট সেকশন আছে ওর জন্য, ওটা হচ্ছে হেলথ, রিলেশনশিপ আর হচ্ছে ওয়ার্ক, যতটুকু মনে পড়ে। সো লাইফে আপনার কয়েকটা সেকশন থাকবে, ওখানে হয়তোবা আপনি আরো মানে কি বেশি করতে চান, ওখানে ইমপ্রুভমেন্ট দেখতে চান, হোয়াট এভার ইউর গোলস আর, রাইট? এবং ওই ওই যা মানে ওই ইমপ্রুভমেন্টটা সে যেভাবে করে, এটা খুব সিম্পল, যে 3 মাসের জন্য 3টা গোল সেট করে ওই সেকশনে। যেমন ওয়ার্কের জন্য হতে পারে যে আমি হয়তো বা এতগুলো ভিডিও বানাবো, বা হচ্ছে একটা বই লেখা শেষ করব। এবং বেসিক্যালি ওইটার জন্য মানে গোল সেট করার পর 2টা কাজ করে। একটা হচ্ছে ক্যালেন্ডারে, উইকলি ক্যালেন্ডারে ব্লক করে, যে আমি যে গোলটা সেট করলাম, যে আমার গোল হতে পারে যে তার একটা খুব ভালো লাগছে, এটা আমিও করতে চাচ্ছি, এটা হচ্ছে ভালো রান্না করা। হ্যাঁ, মানে এটা আমারও জাস্ট চিন্তা করলে জোস লাগে, যে নিজের জন্য একটা কিছু খুব জবজবাট বানালাম, খেলাম, চিন্তা করলে আমার খুব অস্থির লাগে কনসেপ্টটা। যে ধরেন আমি রিক্রিয়েশনাল রান্না করা শিখতে চাই, সে গোল সেট করছে যে আমি আমার বন্ধু বান্ধবদেরকে ডিনারে আমন্ত্রণ করে ওদেরকে রান্না করে খাওয়াবো, রাইট? দ্যাটস দ্য গোল। সো যদি এই গোলটা সেট করে এটা কবে করব, ওটা হয়তো বা অমুক সপ্তাহের শুক্রবারে করব, টাইম ব্লক করলাম। ওটার জন্য প্র্যাকটিস কবে করব, হয়তো 1 সপ্তাহ আগে করব। ওটার জন্য গ্রোসারি শপিং কবে করব, ওইটা হয়তো বা সপ্তাহের মাঝখানে কোনো একটা টাইম, ওই টাইম ব্লক গুলো করা, এবং যখন সময় আসবে ওই টাইম ব্লকের, তখন এই কাজটা করা। এবং প্রতি 1 মাস বা প্রতি 2 সপ্তাহ পর পর ওই সিইও কোচের সাথে বসে, সিইও কোচ বলে, এই তোর টাইম ব্লকের কি অবস্থা, তুই যে কাজগুলা বলছিলি করবি ওগুলো করছিস নাকি? এন্ড দ্যাটস ইট, দ্যাটস দ্য সিস্টেম, কোনো কমপ্লিকেটেড কিছু নাই। এবং এইটা করে সে তার বিভিন্ন জায়গায় হাই পারফরমেন্স দেখতে পাচ্ছে। It could be একটা work related capitalistic goal, it could be a personal fulfillment goal, but he's seeing results. এবং এই জন্য আমার খুব ভালো লাগছে যে আমি যা করতে চাই, অনেক ক্ষেত্রে অনেক ব্যারিয়ার্স থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে ব্যারিয়ার্স নাই। এবং ইট রিয়েলি ডিপেন্ডস অন মি, হয়তো গোলটা সেট করা, ব্লক করা, এন্ড গেটিং ইট ডান। খুব সিম্পল বাট ভেরি হার্ড টু ডু। এই জন্য খুব ভালো লাগছে। ফর যারা কিউরিয়াস, আলী আব্দালের চ্যানেলে 5,000 নাকি 50,000 খেলনায় কোচ রাখছে, এবং বেসিক্যালি আইডিয়া হচ্ছে আমি যা শিখছি ওটা আমি ওই এক্সেল শিট গুলা এবং ওই সবগুলো আমি ফ্রিতে দিচ্ছি, এবং দিস ইজ হোয়াট আই লার্ন। চেক করে দেখতে পারে, ভেরি কুল, ভেরি মিনিমালিস্ট। যে গোল সেট করো, কিপ ইয়োরসেলফ অ্যাকাউন্টেবল। বেসিক্যালি যে অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা, মানুষ বলবে যে ভাই এটা তো খরচ করা লাগবে, আপনি নিজে করতে পারেন না। ইউ ওন্ট হোল্ড ইয়োরসেলফ অ্যাকাউন্টেবল টু ইয়োর ওন গোলস এট টাইমস। দ্যাটস ওয়াই পিপল কমপ্লিট একাডেমিক প্রোগ্রামস কিংবা যেসব প্রোগ্রামে তারা টাকাটা ঢালে, বিকজ অ্যাট লিস্ট টাকাটার জন্য দে হোল্ড দেমসেলভস অ্যাকাউন্টেবল। সো এই অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা আসলে ওই মানুষকে পুশ করা আমার বেশ কিউট লাগছে। এবং তার 20-30টা কোয়েশ্চেন ছিল যেগুলাতে সে নিজেকে রেট করে আর কি। সো এরকম সিস্টেম আছে আমার, যেরকম প্রতিদিন আমার এই বইটা আছে 5 মিনিট জার্নাল। সো এখানে আই রাইট এভরিথিং, এখানে একটা জিনিস টাইপ করি, আর আমার বাকি আছে সব কাজ আমার হচ্ছে গুগল ডকে হয়। সো এটা অ্যাকচুয়ালি পুশেস ইউ। না হলে মনে হয় যে হঠাৎ করে অনেক দিন চলে গেছে এন্ড ইউ ডিড নট ডু এনিথিং। এই জিনিসটা পডকাস্টে আমাদের যেরকম একটা কাজ করে, যে প্রতি সপ্তাহে একবার আসি, তো সো কিছু জিনিস করা হয় আর কি।
সো দ্যাটস বেনিফিশিয়াল। এরকম সিস্টেম বানালে ডেফিনেটলি আমার জিনিস অনেক ভালো হয় আর কি। আপনার মানে একেবারে অনেস্ট সাদম ভাই, মানে আপনার বর্তমানে কয়েকটা এরকম সুন্দর সুন্দর গোলস কে শেয়ার করতে পারবেন, ইফ ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট? ও ইয়া শিওর হ্যাঁ। ভাই, আমি তো লাইক ফান্ডামেন্টালি প্রগ্রেস না সবসময় ইজ নট লাউড। আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট জিনিস হয়ে গেছে এখন কারেন্টলি, সেটা হচ্ছে আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট মাই গোলস। সো আমার গোল সেট ছিল হচ্ছে আনটিল গ্রাজুয়েশন, এরপরে আমি আসলে এভাবে কোনো কিছু ডিসাইড করিনি। সো মাঝখানে লাইক বেশ একটা লাইক শেকি ফেজ গেছে, কাজ করছি, আই ওয়ার্কড আ লট, বাট আই ওয়াজ নট শিওর অ্যাবাউট মাই গোল। কারেন্টলি আমি অ্যাবসলিউটলি সার্টেন অ্যাবাউট মাই মানে বিগেস্ট গোলস। তারপর এখান থেকে আমি বাকিটা যতটুকু তোমার ট্রিকল ডাউন করে করা যায় আর কি। তো আমি যদি তোমাকে বলি কারেন্টলি আমার অবজেক্টিভ, দেয়ার আর দুইটা প্রজেক্ট যেটা আমি পাবলিকলি করবো, সামনে ইনশাল্লাহ আসবে। একটা হচ্ছে বই আসতেছে 2024 সালে, একটা বই আসবে। দ্য প্রজেক্ট ইজ ভেরি সিম্পল, স্টুডেন্ট লাইফ ব্লুপ্রিন্ট, যেটা নিয়ে আমি বলছিলাম না যে কাউন্সিলিং করতেছি। আই হ্যাভ ডান অলমোস্ট মোর দেন 100 অলরেডি, শেষ হয়ে গেছে। এটা মানে আমি পডকাস্টেই বলছিলাম, অ্যানাউন্স করছিলাম। আই হ্যাভ ক্রস 100, লাস্ট দিন আমি পুরো সকাল 9টা থেকে 12টার মধ্যে করছি। এবং এইটা করে আই গট অ্যামেজিং ইনসাইটস। আমার মনে হয় যে ফাহাদও যেরকম প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতেছে, অনেক ইনসাইট পাচ্ছে, আমি যেরকম এটা করে ইনসাইট পাইছি। মোর অর লেস these insights help you understand যে কি বানানো লাগবে। I now clearly understand. আরেকটা জায়গায় আমি দেখছি যে মার্কেটের পুরো ভয়েড কাজ করতেছে, সেটা হচ্ছে we are all teaching people how to earn, how to progress well with their career, but people are extremely মানে খুব স্ট্রাগল করতেছে দুইটা জিনিস নিয়ে। একটা হচ্ছে রিলেশনশিপস নিয়ে, আর একটা হচ্ছে তাদের ফ্যামিলি অ্যান্ড তাদের সেলফ অ্যাকসেপ্টেন্স নিয়ে। এই দুটো জিনিস নিয়ে মানুষ প্রচুর স্ট্রাগল করতেছে কারেন্টলি। নো ওয়ান ইজ ভেরি কমফোর্টেবল শেয়ারিং দ্যাট। ফর এক্সাম্পল, আমার মনে হয় আমরা কখন ফ্রেন্ডশিপ নিয়ে কোনোদিন কন্টেন্ট বানাইনি। Friendship is a very crucial part of an individual. But আমরা কোনো এটা নিয়ে বানাই because if we talked about friendship, our friends will hold us accountable. তুই ভিডিওতে এটা বলছিস, তুই পার্সোনাল লাইফে এটা করতেছিস নাকি না। সো একটা জিনিস আমি রিয়েলাইজ করছি যে ফ্রেন্ডশিপ কিংবা পার্সোনাল লাইফের ওগুলো প্রবলেম নিয়ে তারা অনেক বেশি প্রবলেম ফেস করতেছে। সো এই ক্ষেত্রে আই নো হোয়াটস দ্য প্রবলেম, হোয়াট দ্য সলিউশন ক্যান বি, সামনে কি করতে হবে সবকিছু প্ল্যান আউট করছি। দ্যাটস ওয়ান প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট যেটা হচ্ছে কিছুদিন আগে বলছিলাম, সেটা হচ্ছে অডিও অনলি। এইটা একটা পুরো অডিও চ্যানেল হবে, যেখানে আমি যেটা মনোলগ করতেছি ওইটাকে আমি ভেঙে চুরে প্রতিটা জিনিসের জন্য আমি আলাদা আলাদা করবো। সেলফ অ্যাকসেপ্টেন্স, রিগ্রেট কিংবা সবগুলো জিনিস নিয়ে আলাদা প্লেলিস্ট হবে। এন্ড আমি চিন্তা করছি চ্যানেলটার নাম দিব হচ্ছে ক্যাথারসিস, বাট ক্যাথারসিস আমার মনে হয় না ম্যাক্সিমাম মানুষ সার্চ করে খুঁজে পাবে। সো আমি এখন নামটা খুঁজে পাচ্ছি না। সো নামটা খুঁজে পাইলে আল স্টার্ট আপলোডিং আর কি। সো দিজ আর দ্য টু প্রজেক্টস কারেন্টলি আই এম ওয়ার্কিং উইথ। এর বাইরে তো আমার অন্য কাজ আছে, বাট ইয়া দ্যাটস জাস্ট হোয়াট আই এম ডুইং আর কি। আমার ভালো লাগছে অনেক। হ্যাঁ, থ্যাঙ্কস ফর শেয়ারিং। মাই প্লেজার ভালো লাগে। মানে এতদিন তো ক্লিয়ার ছিলাম না যে হোয়াট আই ওয়ান্ট টু, সো ইটস উইয়ার্ড যে কি বলবো না, বাট এখন বেশ ক্লিয়ার। দেখা যাক সামনে কি হয়। Should we use the last? আজকে যেহেতু পডকাস্টটা অফ, সো আই গেস উই উইল হ্যাভ মোর টাইম। Well, মানে এখানে কিন্তু মানে খুব বেশি সময় দিতে হইতো না। I think মানে 1 hour per week. Very honest. To be very honest, এখানে ফাহাদকে আমি অনেক ক্রেডিট দিব, বিকজ থাম্বনেইল ম্যানেজ করা শুরু করতে ডেসক্রিপশন আর সবকিছু সম্পূর্ণ আই গেস ফাহাদ দেখতো। সো থ্যাংক ইউ সো মাচ ফাহাদ ফর ম্যানেজিং দিস এন্টায়ার চ্যানেল। যদি চ্যানেলটা কারো ক্রেডিট থাকে, ফাহাদের অনেক বড় একটা ক্রেডিট আছে এখানে। হ্যাঁ, most of it. I have no problem doing it, and Siam kept the Zoom thing, so there's that. I think should we use the last maybe 5-10 minutes to kind of talk about what the podcast journey was like? What were some things jegula gave us energy, and what were some things that maybe didn't, or মানে আমরা যদি এরপরে আর কখনো করি এটা তাহলে some things we would probably want to better. I don't want to put all the questions there, but maybe kind of give the listeners some closure, because we don't know আমরা পরে আর করব নাকি, right? So if the listeners of this podcast যারা মানে কয়েকজন ছিল যারা মানে অনেক regularly follow করছে, if you were to give them some closure, what would you kind of say to them, or talk to them about? So the biggest benefit of this podcast was যে আমি বিভিন্ন রিসেন্ট ইস্যুগুলোতে নিয়ে আপডেটেড থাকতাম। আমি নিজে যেটা গুতাইতাম, কারণ অনেক জিনিস আমার পার্সোনাল লাইফে রেলেভেন্ট না, টেকের এবং সবকিছু মিলে। বাট এই পডকাস্টের কারণে আমি নিজে ঘাটতাম, এন্ড ইট ওয়াজ ফান। এটা আমার দরকার ছিল, সেটা কারণে করতাম। সেকেন্ড জিনিস যেটা হয়েছে হচ্ছে এই চ্যানেলটা আনবিলিভেবলি কেমন যেন এটা হয়ে গেছে, সেটা হচ্ছে অনেক সলিড একটা রেফারেন্স পয়েন্ট হয়েছে আমার জন্য। আমি যখনই কারোর সাথে কথা বলি, আমি এই চ্যানেল থেকে অনেকগুলো ভিডিও রেফারেন্স হিসেবে দিই, যেটা অন্য চ্যানেলে হয়নি, বিকজ উই ওয়ার ডাইভিং সো ডিপ ইনটু সাম টপিকস। এটা সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে। আর থার্ড জিনিস হচ্ছে ইউটিউব গাইজ আর ভেরি স্মার্ট দেন মি। সো আমার খুব ভালো লাগছে যে আমি তোদের সাথে ডেইলি মানে প্রতি সপ্তাহে একবার করে কথা বলতেছি, অ্যান্ড আই ক্যান কিপ মাইসেলফ আপডেটেড। কারণ তোদের সাথে যে কথাগুলো হয়, ওগুলো কিন্তু অন্য কারোর সাথে কথা হয় না। উই টক অ্যাবাউট ডিফারেন্ট থিংস। অন্য পডকাস্টে আই টক অ্যাবাউট ডিফারেন্ট স্টাফ, ডিফারেন্ট ভাইব আছে। সো এই জিনিসটা যদি থাকে, তাই আমার লাইফে একটা আদার ডাইমেনশন থাকতো আর কি। সো দিজ আর দ্য থ্রি থিংস দ্যাট হ্যাজ এক্সট্রিমলি মানে বেনিফিটেড মি এ লট। অ্যান্ড অফকোর্স আমার যেগুলো জায়গায় থেকে আমি অনেকটা পিছিয়ে গেছিলাম, যে হ্যাঁ রিসেন্ট জিনিসে ফোকাস করি, এসব টেকনিক্যাল জানা লাগবে না, ওগুলোতে ফেরত আসছি। এবং
আমি এখন অনেক জিনিস ঘাটতেছি যেটা আমি আগে ঘাটতেছিলাম না। ঘাটতে ঘাটতে আমি যদি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি এমন না যে আমি এই যে আওয়ামী লীগের ওই স্মার্ট বাংলাদেশ ওইভাবে বলতেছি, বাট আওয়াজ অ্যাকচুয়ালি আমরা চিন্তা করছিলাম যে স্মার্ট স্টুডেন্ট প্যাকেজ কিংবা ইন্টার প্যাকেজ, একটা স্টুডেন্ট হওয়ার জন্য স্মার্টলি পড়াশোনা করার জন্য যা কিছু লাগে, লাইক একটা পুরো কারিকুলাম বানানো যায়। It's not about cheating. Like, for example, you start your research with illicit.org, then you write your thing down, you reference it with Cite My Source, then you fact check with Grammarly. So এগুলো সব like one by one তুমি যদি ফলো করে যাও, তোমার একাডেমিক জার্নি নট জাস্ট ইজিয়ার হবে, ইট উইল বি মাচ মোর রিগারাস। সো একটা পুরো ডাইমেনশন আছে স্মার্ট স্টুডেন্টদের পুরো একটা পেডাগোগি বানানো, একটা সিস্টেম বানানো যেটা এখন এক্সিস্ট করে না। সো আই গট রিয়েলি ইন্টারেস্টেড ইনটু দ্যাট প্রজেক্ট। আমি যদি এই পডকাস্ট না করতাম আমি প্রজেক্টে যাইতাম না। So these are the things that I genuinely enjoy, and you guys were pleasant to have talked with. আমার নাম্বার ওয়ান আই থিঙ্ক বেস্ট থিং অ্যাবাউট দ্য পডকাস্ট ওয়ার দ্য কো-হোস্টস। আমি এখন এটা নিয়ে আমার প্রবলেম সলভিং মাথায় চলতেছে যে আই থিঙ্ক কন্টেন্ট ক্রিয়েশন এই জার্নিটা, এটা আগেও আমি বলছি, এটা অন্য কমেন্ট সেকশন যে এটা খুব লোনলি একটা জার্নি, রাইট? ইটস মানুষ ভাবে ইটস নট লোনলি, বাট ইটস বিং ইন আ সি অফ পিপল এন্ড বিং ভেরি লোনলি, রাইট? কারণ প্রবলেম গুলো একসাথে ফেস করতে হয় এন্ড হোয়াট নট। যারা কন্টেন্ট ক্রিয়েশনই করে মানে মিডিয়ার মানুষজন, তাদের হয়তো একটা কমিউনিটি হয়ে যায়, বাট মানে ফর আস যারা এডুকেটরস অর মানে সাইডেও এডুকেশনাল প্রজেক্ট করতেছে, আমাদের it can get very lonely. So তখন ফাইন্ডিং এরকম দুইটা হোস্ট যাদের সাথে প্রবলেম শেয়ার করা, যাদের সাথে মানে তাদের এই যে সাধারণ ভাবে এই কারণে মানে এই গোলস গুলো শুনে আমাকে it inspires, right? যে look at him going for things, মানে কুল প্রজেক্টস, আমিও এরকম একদিন করতে চাই বা আমি এরকম করবো। সো এই co-hosts were the most wonderful thing about this podcast, এবং এটা নিয়ে আমি এখন চিন্তা করতেছি যে এটা খুব ফর সেলফিশ রিজন, যে আমি পডকাস্ট যদি নাও করি, হাউ ডু আই কিপ দিস, মানে এই এক সপ্তাহ পর পর যে আমরা সে গল্প করি, উই আস্ক ইচ আদার অ্যাবাউট আওয়ার আপডেটস, এই অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বলো বা হচ্ছে ইন্সপাইরেশন পার্টনার বলো, হাউ ডু আই কিপ দিস গোয়িং, সেটা নিয়ে আই উইল হ্যাভ টু থিঙ্ক। আমি বসে চিন্তা করবো যে আমার ওয়ান্ডারফুল কোচদের সাথে একইভাবে হাউ ডু আই স্টে ইন টাচ। এটার পাশাপাশি আই থিঙ্ক সেকেন্ড মোস্ট বেনিফিট ছিল হচ্ছে যে আই গেট টু নো পার্সোনালি অ্যাবাউট টপিকস একটু ডেপথে, বা আই হিয়ার অ্যাবাউট টপিক যেটা নিয়ে আমার সাধারণত পড়া হতো না, এবং যা হয় আমি খুব মানে আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে তুই এইটা নিয়ে কেমন রিসার্চ জানিস বা এই স্টাডি তুই কখন পড়লি, রাইট? এন্ড দ্য রিজন ইজ যখনই কোনো কিছু নিয়ে আমি কথা বলি, দ্য ফার্স্ট থিং আই ডু হচ্ছে আই ফ্যাক্ট চেক আফটার দ্য কনভারসেশন, রাইট? যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, 2-3টা আর্টিকেল পড়া, স্ট্যাটিস্টিক্স পড়া। সেইভাবে I was knowing about technological topics in Bangladesh in details, যেটা আমার আগে হতো না। এবং I imagine as a podcast viewer, এবং which is my third point, যে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারছিলাম, বিকজ কমেন্টস গুলো আমি দেখি, রাইট? আমি প্রতি মানে লাস্ট কয়েক সপ্তাহ ধরে এসে টাইম স্ট্যাম্প কমেন্ট করতেছিলাম, এবং তখন আমি কমেন্ট দেখছি and there were a lot of you guys যারা অ্যাকচুয়ালি এগুলো শুনতেছে, অ্যাকচুয়ালি কমেন্টস করতেছে যে এইদিকে ভাই হয়তো একটু ভুল বলছেন, আমি যতটুকু জানি এইদিকে এইটা। এবং এগুলো আমার খুব ভালো লাগছে যে এরকম অনেক টপিকসে হয়তো বা অ্যাওয়ারনেস আসতেছিল বা ইনফরমেশন আসতেছিল, বাট যেটা আগে হয়তো বা ছিল না, রাইট? ইফ ইউর ফ্রেন্ড সার্কেল ইজন্ট টকিং অ্যাবাউট ইট বাট ইউ আর ইন্টারেস্টেড, মানে ওয়েলকাম, ইউ ফাউন্ড ইউর কমিউনিটি হিয়ার। সো এই চিন্তাটা মানে এই থটটা যে অ্যাটলিস্ট একটা ভালো কমিউনিটি ক্রিয়েট করার ক্যাপাসিটি, এটা খুব ভালো লাগছে। সো দোজ আর মাই টপ 3: co-hosts, knowledge and community. Yeah, I think Fahad. same actually, man. The fact that we spoke every week and I got to speak to my fellow co-hosts, that was a privilege. I think the community, yeah, I think the community was generally pleasant. আমি এখানে সেখানে হয়তো একটু মানে বলছি যে হ্যাঁ আপনারা কি বলেন না বলেন, but yeah, you guys aren't bad. খারাপ না. Yeah, I think I'll miss the community just a bit, but yeah, and the last one is likewise অনেক কিছু নিয়ে রিসার্চ করা হয়েছে, well রিসার্চ বলবো না, গুগল করা হয়েছে জেনারেলি, লেটস সে একটা ওপিনিয়ন বলে সিয়ামের অপোজিট ওপিনিয়নটা শোনা গেছে। I think the two of you pushed me to think about things slightly differently, opposite ওই ভিউটা পাওয়া, because generally let's say after the age or after a certain age you have your opinions and you kind of hold on to them. এরকম I think circle rare যেখানে your opinions are challenged and ultimately you are thinking in a different way because you have different data or you see the other side. মানে অন্য মানে let's say আপনার একটা ধারণা আছে, সেই ধারণাটা কমপ্লিটলি বদলাই গেছে বিকজ সামওয়ান এলস, অন্য কেউ আপনাকে একটা খুব ভালো আর্গুমেন্ট বা অপর দিকটা খুব ভালোভাবে তুলে ধরছে, সেটা খুবই রেয়ার।
আই ফেল্ট লাইক এই জিনিসটা হয়েছে এই পডকাস্টে, এবং এটা লাইভ অনেকজন হয়তোবা দেখেছে যে আমরা তিনজন কথা বলেছি, অ্যান্ড অ্যাটলিস্ট আমার ওপিনিয়ন অন সার্টেন থিংস মনে হয়েছে যে হ্যাঁ চেঞ্জ হইলো, বিকজ এই জিনিসটা হয়তোবা সিয়াম হয়তোবা সাদমান ভাই খুব ভালোভাবে তুলে ধরেছে। সো সেই জিনিসটা আইল ডেফিনেটলি মিস, অ্যান্ড ইফ ইউ এভার এন্ড আপ ডুইং ইট অ্যাগেন, তাহলে that's something I'll look forward to. Yeah, I think that kind of sums it up. Thank you so much, both of you, for being such lovely co-hosts and friends. And yeah, I'll miss you guys, but I hope we can do this in some form or the other. হয়তোবা podcast না, হয়তোবা অন্য কোনো form in the future as well. I hope we can keep this dialogue open. Yeah. Definitely, inshallah, guys. So thank you so much for listening to us for all these months. Thank you so much for joining us on the discussions, guys. Really appreciate it. আমরা আমাদের এন্ড থেকে আমাদের ক্লোজারটা দিয়ে রাখলাম। আপনাদের যদি কোনো কিছু থাকে, ডেফিনেটলি ইউ হ্যাভ লটস টু টক অ্যাবাউট, ডেফিনেটলি আপনার কমেন্ট সেকশনে বলেন, এন্ড অফ কোর্স সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিকজ যদি আমরা আপলোড না দেই তাহলে নো লস আপনার সাইড থেকে, আর যদি নেক্সট সিজন আসে তাহলে ইউ গেট এ নোটিফিকেশন। সো ইটস নট মানে এমন কোনো লুজ সিচুয়েশন না আসলে, ইউ জাস্ট গেট উইন আর কি। সো ইউ ক্যান ডু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস অন দিস জার্নি। আনটিল নেক্সট টাইম, বাই বাই।